নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প সঙ্গমিত সঙ্গমে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সঙ্গমিত সঙ্গমে। আজকের গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিজেদের মন্তব্য আমাকে জানাবেন, আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। রাত্রির নিস্তব্ধতা ভেদ করে চটাস চটাস করে চাবুকের শব্দ উদ্ভাসিত করে তোলে এই দালান বাড়ির পুরো চত্বরটায়। আর তার সাথে সাথে কামসূত্রে ভেসে যাওয়া রমণীর শীতকার ধ্বনি আন্দোলিত করে তোলে যে কোনো যুবক এবং যুবতীর নিদ্রাহীন মনটাকে। প্রত্যেক দিন রাত্রে গ্রামের এই নিশুতি এলাকায় দালান বাড়ির ঠিক এই চত্বরটায় চাবুকের চটাস চটাস শব্দ আর রমণীর কাহিনীর কথা গ্রামের চাউর হয়ে গেল খুব শিগগিরই। এখন ছোটখাটো বিষয়বস্তুগুলো বেশ ভাইরাল আকার নিতে খুব একটা সময় লাগে না। কিছুদিন আগে ছোট্ট 3 মিনিটের একটা ভিডিও শেয়ার করেছিল এই গ্রামেরই একটি যুবক, বছর 17 একটি ছেলে। তখন সন্ধেবেলা ছেলেটি ফুটবল খেলা করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে এই দালান বাড়ির চত্বরের পাশে। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা নয়। বাড়ির সামনে রয়েছে ধান ক্ষেত, পেছনেও ধান ক্ষেত। ডান দিকে একটা বড় পুষ্করিণী আর বাম দিকে গোটা কতক বট, অশ্বত্থ, শাল, সেগুন গাছের সারি। অন্ধকারে ওই জায়গাটুকুতে যেতেই গাটা ছমছম করে ওঠে। ছেলেটি গ্রামেরই ছেলে, নাম রাজীব মণ্ডল। গ্রামের চাষা সুদর্শন মণ্ডলের একমাত্র অবলম্বন। স্ত্রী মারা গেছে ছেলেকে জন্ম দেবা মাত্রই। নারী কাটা এই ধনকে আগলেই সুদর্শনের জীবন যাপন। একটা দাইমা আছে, নিত্য দেখাশোনা করে ওর। বয়সে সুদর্শনের থেকেও অনেক বড়। দাইমাই রান্না করে দিয়ে যায় দুবেলা বাপ বেটার জন্য। সুদর্শন আর রাজীব দাইমায়ের হাতের রান্না খেয়েই রীতিমতো বেঁচে বর্তে রয়েছে। রাজীবের চেহারাটা বেশ সুপুরুষ টাইপের। 17 বছর বয়স হলে কি হবে, শরীরে ব্যায়াম করে রীতিমতো সে। ভোরবেলায় প্রাণায়াম করতে ভোলে না। ফিটনেস বডি। মাধ্যমিক পাশ করে 11 ক্লাসে ভর্তি হয়েছে। সেই দিন বাবা বারবার বারণ করা সত্ত্বেও ফুটবল প্র্যাকটিস করতে গিয়েছিল রাজীব। দিনটা ছিল অমাবস্যার কালো অন্ধকারের দিন। সেই দিনটা সকলেই কৌশিকী অমাবস্যা নামেই জানে। সাইকেল নিয়ে দালান বাড়ির চত্বরটা পার হওয়ার ঠিক আগে একটা গরুর গাড়িকে যেতে দেখেছে। এই গ্রামে গরুর গাড়ি যাতায়াত করাটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তবে ইদানিং এই গ্রামে শহরের হাওয়া লেগেছে। অনেকেই রয়েছে যারা চলে গেছে আরবে, ইরাকে, ইরানে কাজ করবার জন্য, কেউ কেউ দুবাই। সেই সমস্ত নবাব পুত্ররা ফিরে এসেছে কাজ করার প্রায় 10-12 বছর পর, আর ফিরে এসেই গ্রামে দালান বাড়ি হাঁকাচ্ছে। তাদের ছোঁয়াতেই ইট, কাঠ, বালি, পাথরের স্পর্শ লেগেছে গ্রামে। এসেছে কুয়ো, এসেছে জলের কল,
আরও অনেক রকমের সুব্যবস্থা। বৈদ্যুতিক বাতিহীন গ্রাম বলবো না, কারণ এখন বেশিরভাগ গ্রামেই বিদ্যুৎ বাতি আছেই আছে। আর সরকারের উন্নয়নের দ্বারা এখন অনেক ঘরবাড়ি ইটের আর ছাদ দেওয়া। গ্রামেও হয়েছে কয়েকটা মাত্র। রাজীব বন্ধুদেরকে টাটা বাই বাই করে ফিরে আসবে যখন, তখন ওর খুব কাছের বন্ধু মধু বলে ওঠে, কিরে বেটা, কোন রাস্তা দিয়ে যাইবা নে? হ্যাঁ, আমি দালান বাড়ির পাশ দিয়ে যাইমু, ওইখান দিয়া শর্টকাট রাস্তা, বাড়ি পৌঁছাতে মিনিট 15 মতো লাগবো। তা কইতাছি, এই আধারের মধ্যে ওই দালান বাড়ির পাশ দিয়া যাওস না, ওইখানের ঘটনা সম্পর্কে ভুলভাল কথা শুনছি। কিরকম? আরে বুঝিস না, জিন আইতে পারে, ভূত আইতে পারে তোর ঘাড়ে বসলে। মরণ আমার ঘাড়ে কেন বইব? ওসব মায়ামাগিদের কাজ, বুঝছস? তা অবশ্য ঠিক কইছিস, ভূতেরা মায়া মানুষের সঙ্গে শুইতে চায়, পুরুষ মানুষের সঙ্গে শোয় না। যা তালে, সাবধানে যাস। মধু, বাবন, সুপ্রিয় সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পায়ে হেঁটে। একমাত্র সাইকেলে করে রাজীবই আসে। অনেকটা কাছাকাছি চলে আসার পরে রাজীব বুঝতে পারে ওর গাটা এই গরমেও শীতের তাপমাত্রার মতো শীতল হয়ে যাচ্ছে। একেই ঘরমাক্ত শরীরে ঠান্ডা বাতাসের স্পর্শ লাগলে একটু একটু শৈত্য শরীরে অনুভব হয়, কিন্তু না, এইটুকু চত্বরের আবহাওয়া রীতিমতো অন্যরকম, বেশ ঠান্ডা। তো যখন বাড়িটা ক্রস করছে সে, তখন ওর কানে আসে চাবুকের শব্দ, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শীতকার শব্দ। এই শব্দটা কোনো নারী কণ্ঠের নয়, পুরুষ কণ্ঠের। রাজীবের মাথায় তখনও খারাপ ইঙ্গিতটা জাগেনি। পকেটে কিনে দেওয়া সদ্য মোবাইল ফোনটা, সবই উন্নয়নের জোয়ারে এসেছে অনলাইনে পড়াশোনা করার জন্য। হাতে টর্চটা জ্বালিয়ে সাইকেলটাকে রেখে দালান বাড়ির উঠোনের ওপর গিয়ে দাঁড়ায় সে। বিরাট বড় বড় থাম এবং ছাদ দেওয়া বাড়িটা। ও শুনেছে বছর 25 আগেও নাকি এখানে মানুষ বসবাস করত। তারপর সবাই চলে গেছে যে যার মতো, কেউ ব্যাঙ্গালোরে, কেউ বা দুবাইতে, কেউ ওই যে আগে বললাম আরব অথবা ইরাকে। তবে এই বাড়িতে থাকে না বললে ভুল হবে, থাকে এই বাড়ি দেখাশোনা করার একজন মালি, তবে বয়স তার 85-র কাছাকাছি। আর থাকে ওনার স্ত্রী, সবাই ওনাকে দেবিকা কাকিমা বলে ডাকে। তবে রাজীবের সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি। শব্দটা ক্রমশ বাড়তে শুরু করেছে। বাড়তে বাড়তে একসময় ওই শব্দের প্রবল উত্তাপে রাজীবের শরীরটাও রীতিমতো গরম হয়ে ওঠে। ঘরগুলো ঘুটঘুটে অন্ধকার। দালানের ভেতরে প্রবেশ করলেই ভেতরে অন্দরমহলের দরজা, আর অন্দরমহলের দরজার ভেতরে গিয়ে দাঁড়ালে খোলা উঠোনের চারপাশে অসংখ্য ঘর বাড়িটাকে হাঁ করে গিলে খাওয়ার জন্য রয়েছে। প্রত্যেকটা ঘর তালা বন্ধ। নির্দিষ্ট একটি ঘরেই মালি আর দেবিকা কাকিমা থাকত, শুনেছে রাজীব ওর বাবার মুখে। জন্ম অবধি আজ পর্যন্ত এই বাড়ির আশেপাশ দিয়ে কোনোদিন সে যায়নি, তবে আজকে শর্টকাটে যাওয়ার জন্যই এই রাস্তাটাও বেছে নিয়েছে। বুকে ভয় নিয়ে হাতে মোবাইলটার ফ্ল্যাশ অন করে যেতে যেতে রাজীব দাঁড়িয়ে পড়ে। কে? পিছন ঘুরে দেখে বাড়ি দেখাশোনা করার মালি কাকা দাঁড়িয়ে রয়েছে। এই গরমেও ওনার গায়ে চাদর জড়ানো, হাতে একটা লম্বা দড়ি। কে? আমি কাকা, সুদর্শন মণ্ডলের ছেলে রাজীব। ও, এই রাস্তায় কেন? না মানে আমি শর্টকাটে বাড়ি যাচ্ছিলাম, এখানে চাবুকের শব্দ মনে হচ্ছিল ঠটাস ঠটাস করে, আর বাবা কেমন একটা অদ্ভুত শব্দ। যাই শব্দ হোক না কেন, তোমার তা জেনে কি হবে? জানোই তো এই বাড়ির লোকজন এখানে বসবাস করে না। তুমি বাপু বাড়ি যাও। না মানে বলছি বাড়ি যাও। রাজীব কৌতূহল নিবৃত্ত করতে পারে না। তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে, এবং ভিডিওতে ও বলে ওদের এই গ্রামের এইখানকার দালান বাড়ি নাকি সত্যিই কোনো অলৌকিক জীবনধারায় তৈরি। এইখানে মানুষরূপী হয়তো কোনো আত্মা বসবাস করে।
মানুষ বাস্তবের থেকে কল্পনার দিকে ছোটে বেশি, আর সেই সমস্ত ভিডিও ভাইরালও হয় প্রবল বেগে। রাজীবের মাথায় তখন চট করে খেলে যায় বহুদিন আগে খোলা চ্যানেলটা সাবস্ক্রাইব প্রায় হয় না বললেই চলে। যদি এরকম একটা ভৌতিক ভিডিও শেয়ার করা হয় তাহলে খুব শিগগিরই সেটা ভাইরাল হবে, আর ওর চ্যানেলটাও তত্তরিয়ে বৃদ্ধি পাবে। যেমন ভাবনা তেমন কাজ। সোশ্যাল মিডিয়ায় চটপট আপলোড, আর আপলোডের 24 ঘন্টার মধ্যে 10 লাখ ভিউজের পাশাপাশি হুড়হুড় করে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে। রাজীবের মনে আনন্দের স্ফুলিঙ্গ ছোটে। বাবাকে বলে, বাবা আমাদের ওখানে ওই দালান বাড়ি আছে না, ওই দালান বাড়িতে আমি সেদিন ফুটবল খেলে আসার পথে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি। হ্যাঁ, চটাস টটাস করে শব্দ হচ্ছে। আর যাক, সেটা তোমায় পরে বলবো। আমি একটা ভিডিও ছেড়েছি। আমাদের দালান বাড়িটা আমাদের গ্রামের, এটা কিন্তু একটা মানে হেরিটেজ স্থান, বুঝেছো? এইখানে যদি ভবিষ্যতে পর্যটন কেন্দ্র হয় তাহলে আমাদের গ্রামের উন্নয়ন আরও বৃদ্ধি পাবে। সরকার থেকে অনেক হেল্প পাবো আমরা। তারপরে আমরা এই গ্রামের বাসিন্দা, সবাই আমাদের কাছে আসবে, ইন্টারভিউ নেবে। রাজীবের বাবা সুদর্শন মণ্ডল ঠাস করে একটা চড় লাগায় ওর গালে, বলে, যেটা করেছিস ভেবে করেছিস? কেন এসব করতে গেছিস? শোন, আর কেউ যা খুশি করুক গে, তুই সবার দেখা দেখি কাজ করবি না। আমাদের এইখানকার জায়গাটা অনেক ভয়ঙ্কর। তোকে কোনোদিন ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতে বলেছি? ছোট থেকে বড় হলি, উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হলি, আজ পর্যন্ত তোকে ওই রাস্তা দিয়ে কোনোদিন স্কুলে যাতায়াত করতে দিয়েছি আমি, বল? নাকি আমি নিজে গেছি? হঠাৎ করে বাবার এরকম রেগে যাওয়ায় রাজীবের কৌতূহল 10 গুণ বাড়ে। প্রশ্নের পর প্রশ্ন করতে করতে বাবাকে ব্যতিব্যস্ত করে তোলে ছেলেটা। বলে, কেন বাবা, কি এমন আছে বলো তো? দেখো বাবা, এখনকার দিনে দাঁড়িয়ে এইসব ভৌতিক জিনিসে কেউ বিশ্বাস করে না। কেউ না, আমি তো নই। বিশেষ করে পড়াশোনা জানা কেউ বিশ্বাস করবে না। তবুও মানুষ কেন এসব অলৌকিক ঘটনার পেছনে ছোটে রাজীব, সেইটা আমায় বলতে পারো? হাতে তো একটা স্মার্টফোন আছে, দেখো তো। মানুষ বাস্তবের থেকে কল্পনার অলৌকিক বস্তুতে বেশি আকর্ষণ পায়। কেন বলো তো? কারণ কল্পনাটা তার নিজের মস্তিষ্ক প্রসূত। সে আংবাং চং কল্পনা করে নিজে পরিতৃপ্ত হয়। কল্পনাটা মানুষের একটা আলাদা জগৎ, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। কিন্তু আমাদের এই গ্রামে বাস্তব ঘটনা ঘটে। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই কাজটা কেন করেছ? তুমি জানো না, এইখানকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কেউ চায় না তাদের এই বাড়িটা সরকারের হাতে পড়ুক, সরকার এটাকে রিনোভেশন করুক, বা এইখানে কোনো ফ্ল্যাট বাড়ি তৈরি হোক। তারা চায় এটা এইরকমই থাকুক। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আজ পর্যন্ত গ্রামের চাষা ভুষো থেকে শুরু করে কেউ ওই পথ বাড়ায় না সন্ধ্যের পর। তার উপরে গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। তুমি কেন গেছো? রাজীব চুপ করে মাথা নিচু করে বসে থাকে। মা মারা যাওয়ার পরে বাবাই ওকে বড় করেছে। বাবা ছাড়া কেউ নেই। বাবা বকছেন দেখে দাইমা পাশের ঘর থেকেই শুনতে পান। ছুটে এসে রাজীবকে বুকে জড়িয়ে ধরে বলেন, হা, কি হচ্ছে? বকছো কেন ওকে? আর বলো না মাসি, কি করেছে জানো ও? কি করেছিস তুই? গ্রামের ওই অলৌকিক বাড়ির সামনে দিয়েও যাতায়াত করেছে। কেন? সেটাই তো ওকে বলে বোঝাতে পারছি না। উঠতি বয়সের ছেলে, এইভাবে বোঝালে হবে? ওকে ভালো করে বোঝাতে হবে। আয়, তুই আমার কাছে আয়। মানে আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছিল মাই? হয়েছে অনেক কিছু। আয়, দুটি খেয়ে নে। না, আমি এখন স্কুলে যাব। খুব হয়েছে, পেটে ভাত দাও, তারপরে যাও। আমি বরং বেরোই। তুইও খেয়ে যা। না, আমার খাওয়ার সব ইচ্ছে নষ্ট হয়ে গেছে। বাবাকে রাগ করে বেরিয়ে যেতে দেখে ছেলেও রাগ করে মুখ ভার করে বসে থাকে। দাইমা ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, বড়রা যা বলে তা শুনতে হয় বাছা। কিন্তু আমি কি এমন করেছি বলো তো? একটা ভিডিও শেয়ার করেছি, হতে অনেকের ক্ষতি হতে পারে। তেনারা ভিডিও পছন্দ করেন না। তোর ঘাড়ে যদি ভর করে তখন কি হবে? ধর, এসব কেউ মানে নাকি? মানতে হয়, কিছু কিছু মানতে হয়। আমাদের এই ছোট গ্রাম আর ওই পুরাতাত্ত্বিক দালান একটা রহস্যময় ইতিহাসের মধ্যে দিয়ে জড়িয়ে বাবা।
তাহলে সেই ইতিহাসটা কি আমাকে বলো। সময় হয়নি, সময় হলে তুই নিজেই বুঝতে পারবি। চলে যায় দাইমা রান্না করে দিয়ে। রাজীব স্কুলে যায় ঠিকই, কিন্তু ওর মন পড়ে রয়েছে ওই পুরাতাত্ত্বিক দালানে। মনে মনে ঠিক করে নিয়েছে আজকে স্কুল থেকে টিউশনি করে ফেরার পথে ওই রাস্তা দিয়েই আসবে, আর সেই একই ঘটনা ঘটে কিনা ও দেখবে। যেমন ভাবনা তেমন কাজ। টিউশনি করে ফেরার পথে রাজীব দেখতে পেল আকাশে ঘন কালো মেঘের ছায়া, কথায় কথায় বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস গ্রামে এঘর ওঘর, গ্রামের ক্ষেত মাঠ সব জায়গাকে দাপিয়ে বেড়াচ্ছে। এই ঝোড়ো বাতাসের একটা নারীর মতো রূপ আছে। বাতাসের শব্দ যেন নুপুরের ঋণী ঝিনি। ওদের দাপিয়ে বেড়ানো যেন কোনো যুবতীর নৃত্য আর সঙ্গম লীলার মতো, শীতকার ধ্বনির মতো চঞ্চল আর আকর্ষণীয়। কিরে, আজ কোন দিক দিয়ে যাইবি? আজকে এই দিক দিয়ে যাইব। তোরা যা, কইতেছি আমার সাইকেল কইরা একটু বাড়ি পৌঁছায় দে। শোন মধু, সাইকেলের টায়ারে পাম নাই, হাইটটা হাইটটাই যাইব। ও তা থাকবে, আমি সুপ্রিয়র লাগে চলে যাইতেছি। প্রিয় দাঁড়া কেনে? হ্যাঁ দাঁড়াইতেছি, আয়। সবাই মিলে চলে গেলে রাজীব পিছন দিকটা ভালো করে দেখে নেয় ওর কোনো বন্ধু ওকে অনুসরণ করছে না তো। অনুসরণ করলেই যে মহাবিপদ। তারপর সাইকেলটা নিয়ে আস্তে আস্তে করে এগোয়। এদিকে আকাশের অবস্থা আরও খারাপ, মেঘে ছেয়ে গেছে গোটা গ্রামটা। বিদ্যুৎ চমকানো আরও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এদিক ওদিকে বাজ পড়ার শব্দ। খুব জোরে একটা বাজ পড়ল, বোধহয় আশেপাশের কোনো খেতে পড়েছে বা কোনো নারকেল গাছে। সাইকেলটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রাজীব। ছাতা মাথায় দিতে ওর মনে নেই, কারণ ওর মন পড়ে রয়েছে পুরাতাত্ত্বিক দালানে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে যখন দালানের সামনের উঠোনে গিয়ে ও দাঁড়ায়, তখন দেখে দালানে একটা ঘরে আলো জ্বলছে, সম্ভবত হ্যারিকেন। আজকে এইখানকার রহস্য ভেদ করতেই হবে। সাইকেলটাকে একটা বটগাছের সঙ্গে দাঁড় করিয়ে রেখে ধীর পায়ে রাজীব প্রবেশ করে অন্দরমহলের ভেতর। অন্দরমহলের মধ্যে ঝোড়ো বাতাস বইছে না, এইটা রাজীব খেয়াল করেনি। এইখানকার আবহাওয়া গ্রামের আবহাওয়ার থেকে সম্পূর্ণ অন্যরকম। যেই ঘরটায় আলো জ্বলছে সেই ঘরটায় বড় বড় থামের পেছন দিকে নিজের শরীরটাকে লুকিয়ে নিয়ে নিয়ে রাজীব এগিয়ে যায়। লুকোচ্ছ কেন? আমি তোমায় দেখতে পেয়েছি। এসো এসো। কে? এসো, আমি মোহিনী। এসো। রাজীব দেখে সুন্দরী একটি মেয়ে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। থামের পেছনে লুকিয়ে কি হবে? আমি তোমায় ঠিক খুঁজে পেয়েছি। এসো। না মানে তুমি? আরে এসো না, দুজনে মিলে গল্প করব। আমাকে এখানে দেখার কেউ নেই, বাবা মা বেরিয়েছে। বাবা মা বলতে মানে তোমাদের দেবিকা কাকিমা আর মালি কাকু। আমি তো ওদেরই মেয়ে, মোহিনী। এসো। তুমি আমাকে চিনলে কি করে? চিনব না? গতকালকে তুমি এসেছিলে তো। তুমি বাবাকে বললে তুমি সুদর্শন মণ্ডলের বেটা রাজীব। আমি তো ঘরে বসে সব শুনেছি। রাজীব কিছুটা ধাতস্থ হয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, ও যাক, তাহলে জল খাবে? হ্যাঁ, মন্দ হয় না। তবে এতক্ষণ যে গ্রামে ঝোড়ো বাতাস বইছিল, ঝড় হচ্ছিল, তোমার এখানে দেখি। আমার এখানে কিচ্ছু হয় না, আমি না চাইলে। মানেটা খুব সহজ। আসলে ঝড় বৃষ্টি বাদল এগুলোতে আমার খুব ভয় করে। বাবা বাড়ির চারিদিকে মন্ত্রপুত একটা দাগ কেটে রেখেছে, তাই এই গ্রামে ওইসব বাতাস টাতাস আসে না। বাজে কথা বলো না। বাজে কথা কেন? নিজে ইচ্ছে করে যে আসে তাকে আটকানো যায় না, কিন্তু প্রকৃতি এইখানে আসতে চায় না।
ভয় পায়। ভয় পায় কাকে? আমাকে। বসো, জল নিয়ে আসি। মেয়েটার হাসিতে অদ্ভুত একটা সৌন্দর্য রয়েছে। কি শরীর মেয়েটার, একেবারে নিটোল আর বাঁধানো। শাড়ি পরা শরীরে প্রত্যেকটা অঙ্গের ভাঁজ সুস্পষ্ট। রাজীবের হালকা গোফে এখনো পর্যন্ত কোনো নারীর ছোঁয়া লাগেনি। শরীরের গুপ্ত কেশেও হয়তো স্পর্শ পড়েনি অনাকাঙ্ক্ষিত কোনো সঙ্গমের। মেয়েটি জল নিয়ে আসে, সাথে একটা বাতাসা। এইটা দিয়ে জলটা খাও। বাবা বলে অতিথি নারায়ণ, তাকে খালি পেটে পাঠাতে নেই। এটা খাও, তারপরে জলটা খাও। মেয়েটার হাতের আঙুলগুলোকে লক্ষ্য করে রাজীব। কি সুন্দর হাতের আঙুলগুলো, মোটা মোটা, নখের মধ্যে লাল রঙের টকটকে নেল পলিশ পরা। হাতে রয়েছে কাঁচের চুড়ি। কোমরের মধ্যে ভীষণ সরু সোনার একটা কোমর বন্ধনী। এতক্ষণ বোঝা যাচ্ছিল না, তবে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে হ্যাঁচাক জ্বলছে। মেয়েটি দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। বুকের ওপর দিয়ে আঁচল চলে গেছে, আর সেই আঁচল যাওয়া সত্ত্বেও বুক দুটোকে সুন্দর বোঝা যাচ্ছে। মেয়েটি বলে, তুমি এইখানে বেশিক্ষণ থেকো না, বাড়ি চলে যাও। আমার সঙ্গে দেখা হয়ে গেছে তো, আর দাঁড়িও না, বাড়ি যাও। একটু গল্প করলে হতো না? না না, এখানে গল্প করা বিপদ, তুমি বরং বাড়ি যাও। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করব? করো। বলছি, তোমরা কি এখানকার যারা বাসিন্দা তাদের কোনো আত্মীয়? আত্মীয়ের থেকেও অনেক বড় কিছু। সেই কথা না হয় তোমায় পরে বলবো, আজ এসো, কেমন? মেয়েটি অনেকটা তাড়িয়ে দেওয়ার মতোই ওকে ভাগিয়ে দেয়। শুধু বলে, শোনো, ওই ভিডিওটা ডিলিট করে দিও, না হলে তোমার বিপদ হতে পারে। রাজীব পেছন ঘুরে দেখে মেয়েটি দরজা বন্ধ করে দিয়েছে ওর মুখের ওপরে। খুব খারাপ লাগে ওর। সাইকেল নিয়ে যখন ও বাড়িতে ফেরে তখন ভিজে স্নান করেছে। মোবাইলটাকে বহু কষ্টে প্লাস্টিকে জড়িয়ে ব্যাগের ভীষণ ভেতরে লুকিয়ে রেখেছে ও, যাতে মোবাইলটা না ভেজে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। ছেলেকে বুকে জড়িয়ে বলেন, রাগ করেছিস বাবা? তুই ছাড়া আমার কে আছে বলতো? আয়, তুই আয়, ঘরে আয়। রাজীব জামা কাপড় ছেড়ে বই খাতাগুলোকে টেবিলের ওপর রাখে। না, খুব একটা ভেজেনি। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বাপ বেটা যখন বিছানায় শুয়ে রয়েছে, তখন রাজীবের দেহে অদ্ভুত একটা ছটফটানি শুরু হয়। ওর কানে বারবার ভেসে আসে চটাস চটাস করে চাবুক মারার শব্দ। মেয়েটির মধ্যে কি রয়েছে রাজীব আবিষ্কার করতে পারে না, তবে কিছু একটা আছে। সদ্য পা দেওয়া এই যুবকের শরীরের মধ্যে একটা নারী যখন দাগ কেটেছে, তখন এর রহস্য তো ওকে ভেদ করতেই হবে। পরদিন সারা রাত জেগে থাকার পরেও রাজীবের চোখের তলায় কালি পড়ে গেছে। বাবা বললেন, গত রাতে ঘুমোসনি নাকি? না, পড়ার খুব চাপ, তাই। তা উঠে পড়তে বসতে পারতিস। অবশ্য পড়বি কি করে? কালকে বাজ পড়ল বৈদ্যুতিক পোলে। গোটা গ্রামে কারেন্ট নেই। আজকেও আসবে কিনা কি জানি। গাইমা রান্না করে দিয়ে গেছে, তুই ঘুমোচ্ছিলি বলে ডাকিনি। খেয়ে দে, স্কুল চলে যাস। ঠিক আছে বাবা? আর শোন, এই নে, কি এটা? এতে 1000 টাকা আছে, তো টিউশন ফি দিয়ে দিস কিন্তু। ঠিক আছে। বাবা চলে গেলে রাজীব নিজের মতো সেজে গুজে তৈরি হচ্ছিল। গায়ে স্যান্টো গেঞ্জি আর আন্ডারও একটা পরা। স্কুল ড্রেসটা পরতে যাবে, আয়নার দিকে তাকিয়ে হঠাৎ দেখে সেই সুন্দরী প্রতিমূর্তি নারী ওর কাছে এসে দাঁড়িয়ে। এ কি তুমি? কেমন চমকে দিলাম। ভালো আছো? হ্যাঁ আছি। বলছি, কতগুলো জিনিস আমার মাথায় ঢুকছে না। আমি জানি তুমি কি জানতে চাও, তবে এখনো বলার সময় হয়নি। সময় হলে ঠিক বলবো। আজকে যখন স্কুল থেকে ফিরবে তখন কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে যাবে না। কেন? না বলছি, আমি যেটা বারণ করব সেটা শুনবে, না হলে কিন্তু বিপদ হবে। হ্যাঁ, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। মেয়েটি রাজীবের খুব কাছে এগিয়ে আসে, ওর ঠোঁটের ওপরে হাত দুটো রেখে বলে, চুপ, যেটা আমি বারণ করছি সেটা শুনবে, না হলে কপালে কষ্ট আছে। রাজীব মেয়েটির ছোঁয়ায় ঘেমে নিয়ে স্নান করে। মেয়েটি বলে, পোশাকটা পরে নাও, তুমি তো উত্তেজিত হয়ে পড়ছ।
রাজীব নিজেকে সামলে নেয়। এই গ্রাম্য ছেলেটার শরীরে সেক্স সম্পর্কে ধারণা জাগলেও সেটা মেটানোর মতো এখনো কোনো রকম ইচ্ছে ওর নেই। কিন্তু একটা নারী ছুঁলে একটা পুরুষ যে এইভাবে জেগে ওঠে, রাজীব এই মুহূর্তে সেটা ভালো করেই বুঝতে পারছে। ওর শরীর সাড়া দিচ্ছে, ইচ্ছে করছে মেয়েটিকে বুকের মাঝখানে জড়িয়ে নিতে, তারপরে ফাঁকা বিছানায় মেয়েটাকে ফেলে ওর শরীরটাকে পরতে পরতে দেখতে, ওর আঁচল সরিয়ে ওর ব্লাউজ ভেদ করে ওর অপার্থিব সৌন্দর্য আবিষ্কার করতে। কিন্তু না, এখনই এত তাড়াহুড়োর কি আছে? মেয়েটি ওর কাছে ধরা দিতে আসছে, হয়তো ভালোবাসে। এটাকেই কি ভালোবাসা বলে? পড়ি নাও, হাঁ করে আমার দিকে তাকিয়ে থেকো না, আমি বরং এখন আসি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আবহাওয়া দপ্তরের খবর একরকম হয় আর প্রকৃতি আরেক রকমের লীলা খেলা দেখায়। সকালবেলায় মোবাইলে ওয়েদার চেক করে রাজীব দেখেছিল আজকে নাকি আকাশ ঝলমলে থাকবে। চাঁদ উঠবে না, কারণ কদিন আগে অমাবস্যা গেছে, তবে তারায় ঝলমল করবে আর আংশিক আলোও দেখা যাবে। এখন তো চাঁদ জেগে উঠবে, সামনে যে আবার পূর্ণিমা আসছে। তবে যেরকম ভাবনা তার ঠিক উল্টোটাই হলো। আজকেও একই রকমভাবে ঝড় আর বৃষ্টির বাতাবরণ সৃষ্টি হলো। বিরক্তি লাগে রাজীবের। রোজ রোজ এই বৃষ্টিতে বাড়ি গিয়ে জ্বর চলে এলে মোহিনীর সঙ্গে দেখা কি করে হবে? এই 2 দিনেই মোহিনী ওর অনেকটা কাছের হয়ে গেছে। চোখের দেখা একবার না দেখলে মনটা যে কিছুতেই শান্ত হচ্ছে না। রাজীব আবার সাইকেল নিয়ে চলে যায় সেই পুরাতাত্ত্বিক দালান বাড়িটার সামনে। আজকে দালান বাড়িতে একটা ঘরেও আলো জ্বলছে না। বাড়িতে কি কেউ নেই? আচ্ছা, এরা বাজারঘাট কখন করে, খাবারই বা কখন খায়? আর এরকম দম বন্ধ করে ঘরের মধ্যে বসবাসই বা করে কি করে? ভাবতেই থাকে রাজীব। হঠাৎ করে পেছন থেকে সুপ্রিয় বলে ওঠে, হিরে বেটা, এখানে কি করিস? তুই এখানে? তোরা আমি 2 দিন ধরে লক্ষ্য করতাছি, তোর ভেতরে একটা আনমনা ভাব। কি হয়েছে কত? তুই যখন জেনেই ফেলেছিস তখন তারে বলি। শোন ভাই, আমি এই কৌশিক অমাবস্যার দিন যখন ফুটবল খেলে ফিরছিলাম, এইখানে না অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে এই বাড়িতে। তারপরে বলতে গিয়েও রাজীব থেমে গেল। মোহিনীর সাথে পরিচয়ের কথাটা মোটামুটি ও হজম করে ফেলল, কারণ সুপ্রিয় রাজীবের থেকেও সুন্দর একটা ছেলে, আর সুন্দর জিনিসের প্রতি মানুষের আগ্রহ সব থেকে বেশি। কি কইতেছিলি ক? না কিছু না। শব্দ শুনছস? তুই জানিস না কি এই দালান বাড়ি হলো ছেলে পাওয়ার জায়গা? মানে এইখানে আইসা সঙ্গম করলে পুত্র সন্তান হয়, বুঝছস? তাই অমাবস্যায় আর পূর্ণিমায় এই 2 তিথিতে এইখানে গ্রামের সদ্য বিবাহিত পুরুষ আর যুবতীরা আসে, আইসা কর্ম করে। কি বলতিস আজে বাজে কথা? বিজ্ঞান এসবের কোনো ব্যাখ্যা আছে? বিজ্ঞানে ব্যাখ্যা আছে কিনা কইতে পারবো না ভাই, তবে এখানে আসলে এসব নাকি হয়। কেন, তোর বাপটারে জিজ্ঞেস কর। তোর বাপও তো আইসলো তোর মারে নিয়া। বাজে কথা বলিস না সুপ্রিয়, ঠিকই কইতাছি। শুধু কি কত, এই দালান বাড়ি একখানা প্রাণ চায়, তার বিনিময়ে। তোর মা তোরে জন্ম দিয়াই মইরা গেছে। কেন মরছে তুই জানিস না? কারণ এই দালান বাড়ি তোর মারে চাইছিল। তোর মা খুব সুন্দর ছিল, আমার বাপের মুখে শুনছি। আমার বাপ, তোর বাপ সব তো বন্ধু লগে। যখন বিয়া হয়েছে তোর মা নাকি এই গ্রামের সব থেকে সুন্দরী বৌমা ছিল। এদিকে বছর বিয়া যায়, তোর মার পেটে তো তুই আসিস না। তারপর এই গ্রামের যে পুরনো বাসিন্দা, যে কিনা মইরা গেছে কয়েক বছর আগে, হে একদিন ডাকলো তোর বাপরে, ডাইকা কইল, শোনো সুদর্শন, একটা কথা বলি। শুনেছি তোমার নাকি সন্তানাদি হচ্ছে না। একটা জিনিস তোমাকে আমি দেব, তবে এই জিনিস নিয়ে তোমাকে এইখানেই তোমার স্ত্রী সমেত আসতে হবে, আর
রাত্রি একদিন এখানে কাটাতে হবে। ওই জিনিসটার ব্যবহার তোমায় প্রত্যেক পদে পদে করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে করে যেতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ক্রিয়া। যদি সেটা রাজি হও তাহলে এই দালান বাড়ি তোমাকে পুত্র সন্তান দেবে, আর বিনিময়ে একটা জীবন নেবে। সে তুমি মানুষের জীবন অথবা পশুর জীবন যেটা খুশি বলে দিতেই পারো, তবে জীবনের বিনিময়ে জীবন যদি দিতে পারো তাহলে তুমি পুত্র সন্তান লাভ করবে। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না সুপ্রিয়। বিজ্ঞানের যুগে এসব কথার কোনো মানেই হয় না। হয় সকল কথার মানে হয়। আমিও নাকি এইভাবেই হয়েছি। আমি হওয়ার পরে আমার বাড়ির গোধূলি আর মঙ্গলা দুইজনেই মইরা গেল। ভাব, আমার মা সে কি কান্নাকাটি, বাপ অনেক বুঝায়া সোজায়া মারে ঠিক করছে। তাই হ্যাঁ, এইখানে একখানা চাবুক আছে। ওই চাবুকখানাই হলো রহস্যময় চাবুক। একখানা বিশেষ চিহ্ন দেখা যায়, ওই চিহ্নই সঙ্গমের রহস্য উজ্জ্বল করে। বুঝলি, এই এলাকায় গুপ্ত এসব কর্মকাণ্ড এই বাড়ির মধ্যে হয়। এখানকার গ্রামবাসীরা এই সঙ্গম চিহ্নরে পূজা করে, আর এইখানে এই চিহ্ন যদি কখনো কেউ কারো সামনে তুইল্লা ধরে তাহলে দালান বাড়ি তারে আগে গিল্লা খাবো। আগে তার শরীরটারে চুষবো, তারপর তারে খাবো। বুঝছস? কথাটা শুনে রাজীব ঘেমে নিয়ে একসা হয়ে যায়। এই জন্যেই বাবা ওকে এই বাড়ি চত্বরের পাশে কোনো দিন যেতে দেয়নি। দাইমাও শুনে রাগ করেছিল, বলেছিল সময় মতো এই বাড়ির ঘটনা ঠিক জানতে পারবে রাজীব। কিন্তু মোহিনী, সে তাহলে কি করল? তার বুঝি কোনো ভূমিকা নেই? মোহিনীর কথা বলতে গিয়েও আবার চেপে গেল রাজীব। সুপ্রিয় বলে, আজকে যাইতাসিস যা, আমি তোর সঙ্গে যামু। তোরে বাড়ি পৌঁছাইয়া দিয়া তারপরে ঘরে ফিরুম। কিন্তু তুই এই পথ দিয়ে, তোর কি মাথা খারাপ হয়েছে? এই পথ দিয়ে মানুষে যায়, খেয়াল করছিস? একটা কুত্তা অব্দি রাস্তা দিয়া যায় না। সত্যিই তো, রাজীব গত 3-4 দিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। গ্রামের মেঠো পথে কুকুর বিড়াল তো থাকবেই, এই রাস্তা দেখি তারাও মারায় না। ঠিক ধরছিস, এক সময় কুকুর বিড়ালরা দইরা দইরা চাবুকের মার মাইরা অনেক কিছু কুকর্ম করা হইতো এখানে। তারপর দিয়া পশুদের মধ্যেও রইতে গেছে যে এই বাড়ি চত্বরে যাওয়া চলবো না। এইখানে একখানা সঙ্গম চাবুক আছে, যা দিয়া মানুষের পেটে পুত্র সন্তান লাভ করানো হয়। বুঝছস? রাজীবের মাথায় এইবার একটা দারুণ সুন্দর প্ল্যান কাজ করে। বাড়ি পৌঁছায় ও। তারপরে ভালো করে জামা কাপড় ছেড়ে কিছু খাবার খেয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করে মোবাইলটা অন করে, ভিডিওটা স্টার্ট করে। আর ভিডিওতে বসে বসেই নিজের গ্রামের ভৌতিক ঘটনার বিবরণ ডিটেলসে বলতে থাকে। এই গ্রামের দালান বাড়ি, তার পুরাতাত্ত্বিক ঘর, ঘরের আলো, ঘরের চাবুকের রহস্য এবং সঙ্গমের কাহিনী, আর পুত্র সন্তান লাভ। এটাও বলে রাজীব, যারা যারা সন্তান কামনায় ব্যর্থ হয়ে যাচ্ছে তারা যেন এইখানে আসে আর একটি রাত্রি যাপন করে। অমাবস্যা, পূর্ণিমা যে কোনো তিথি হলেই হবে। তাহলেই ওই রহস্যময় চাবুকের বাড়ির চোটে তারা সন্তান জন্ম দিতে পারবে। রাজীবের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং রাজীব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই কয়েক লাখ সাবস্ক্রাইবার গেইন করে। দেখতে দেখতে পূর্ণিমার দিন এসে উপস্থিত হয়। ভরা চাঁদের আলোয় ঝলমল করছে গোটা গ্রামটা। গ্রামে বেশ কয়েকজন প্রবাসীর আগমন হয়েছে, কতজন বিদেশিনীও এসেছে। এই বাড়িটাকে ঘিরে এখন গড়ে উঠেছে একটা বিরাট রহস্যময় পরিবেশ। সেই দিনের পর থেকে মোহিনীকে আর দেখতে পায়নি রাজীব। তবে দেবিকা কাকিমা আর মালি কাকুকে দেখা গেছে। সংবাদপত্রের লোক এসেছিল, তারা প্রশ্ন করে করে জর্জরিত করে ছাড়ছে এই মানুষ দুটোকে। তারা কাঁদতে কাঁদতে বলছে, এইখানে কোনো চাবুক নাই, বিশ্বাস করেন, যারা রটাইছে ভুল রটাইছে। সুপ্রিয়কে ডেকেছিল রাজীব, সে বেটা ক্যামেরার সামনে আসতে সম্পূর্ণ নারাজ। বাবা কথাটা জানার পর থেকে রাজীবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দাই মাও চুপ।
এতে রাজীবের মধ্যে রহস্যটা আরও বেড়ে উঠেছে। আজকে পূর্ণিমা, লাইভ ভিডিও টেলিকাস্টের মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে রহস্যটা উদ্ভাসিত করবে রাজীব। তাই নিজেকে পরিপাটি করে সে চলে গেছে সেইখানে। বাবা রাগ করে বাড়ি ছেড়েছেন, মাসির বাড়ি চলে গেছেন, দাইমাকে বলে গেছেন রাজীবের দেখাশোনা করে রাখতে। হয়তো বাবা বুঝতে পেরেছেন আজকে পূর্ণিমা, রাজীবকে কোনো মতেই বাড়িতে আটকে রাখা যাবে না। যেভাবেই হোক ছেলে বাড়ির বাইরে আজকে পা রাখবেই এবং কিছু না কিছু একটা কেলেঙ্কারি বাঁধাবে। এসেছো? এতদিন কেন আসোনি? এতদিন তুমি কোথায় ছিলে? দালানে পা রাখার সঙ্গে সঙ্গেই মোহিনীকে দেখতে পায় রাজীব। মোহিনী বলে, কি করে আসবো? তুমি আমার কথা কেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছ? জানো না এইসব কথা কাউকে কোনো সময় বলতে নেই? এগুলো তুমি কি বলছো? এই দালান বাড়ি আমাদের গ্রামের ঐতিহ্য। জানো এই বাড়ি দিয়ে কত টাকা এখন ইনকাম করতে পারবে এই বাড়ির মালিক? আমাদের গ্রামের কত উন্নয়ন হবে? নেতা হাতা মন্ত্রী সরকার সবার হাত বাড়বে এখানে। আর এতে কি হবে? এতে এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। সত্যি সত্যি যদি এখানে কন্যা লাভের থেকে পুত্র লাভ করা যায় তাহলে তুমিও সেই পথেই গেলে? মানে মানে মেয়েদের পেটে জন্ম নিয়েও মেয়ে সন্তান চাও না? আরে আমি কি তাই বলেছি নাকি? যারা চায় একটা ছেলে একটা মেয়ে হলে কি এমন ক্ষতি? বলছি তোমার কাছে আছে নাকি সেই রহস্যময় চাবুক? আছে। দেখবে? দেখতেই তো এসেছি। তাও আমার একটা শর্ত আছে। কি? চাবুক দেখলে হবে না, চাবুকের ব্যবহারটাও তোমাকে দেখতে হবে। বেশ, দেখব। তবে কাকু কাকিমা এরা কোথায়? বাড়ি গেছে, দেশের বাড়ি, বিহারে। কেন? আমিই বলেছি কদিন বেড়িয়ে আসতে। এখানে কত মানুষের আনাগোনা হচ্ছে, রীতিমতো হোটেল করে ফেলেছে এখানকার সরকার একটা। সাত তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই বাড়ি ভাড়া নিয়ে। ভাবতে পারছো? নতুন কিছু পেলে মানুষ সেটা কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করে। বসো, আমি বরং জল নিয়ে আসি। না না, আজকাল জল খাবো না, ওই চাবুকটা দেখতে চাই, আর ওর মধ্যে কি চিহ্ন আছে সেটাও দেখতে চাই। দেখবে দেখবে, বসো না, বসো। রাজীব বসে রয়েছে, মনটা উথাল পাথাল। আজকে ওর সামনে এমন একটা কিছু আবিষ্কার হবে যেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, ভিডিও আপলোড সোশ্যাল মিডিয়ায় অনেকেই করে, কিন্তু এরকম সত্যি একটা ঘটনা যার প্রমাণ রয়েছে রাজীবের কাছে, সেইটা যদি সবার সামনে আপলোড হয় তাহলে তো রাজীব মালামাল হয়ে যাবে। কত টাকা ইনকাম হবে ওর, ভাবতেই শরীরটা কেমন যেন শিউরে ওঠে। আচমকাই রাজীব দেখে ঘাগরা চলি পরা একটি সুন্দরী মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ঢেকে ওর সামনে এসে দাঁড়িয়েছে। মোহিনী, হে তোমার কি বেশ? এটাই তো সঠিক বেশ। চাবুকের একটা বাড়ি শটাং করে পড়ে রাজীবের বুকের ওপরে। আহ, মারছো কেন? মারছি না, তোমাকে দেখাচ্ছি চাবুকের খেলা। মারতে মারতে রাজীবের শরীরটাকে রক্তাক্ত করে দেয় মোহিনী। আর প্রত্যেক নাচের ক্ষেত্রে একটাই তার কাজ, একবার চাবুকের বাড়ি আর একটা করে পোশাক খুলে ফেলা। বাড়ির চোটে রাজীবের পোশাক ছিন্ন বিচ্ছিন্ন, আর মোহিনী নিজে থেকেই খুলে ফেলছে তার ঘাগরা চলি। একটা সময় রাজীব দেখতে পায় হাতে চাবুক নিয়ে নগ্ন এক নারী মূর্তি ওর সামনে পাগলের মতো নেচে চলেছে, নেচেই চলেছে, নেচেই চলেছে। আর শক্ত চাবুকের বাড়ি রাজীবের পিঠ স্পর্শ করতে করতে তার গোপন জায়গাকে ক্ষতবিক্ষত করছে প্রত্যেক বাড়ির চোটে। রাজীব পাগলের মতো ছটফট করতে থাকে ভগ্নপ্রায় মেঝের মধ্যে পড়ে। একটা সময় বলে, থামো থামো, এতই যদি যন্ত্রণা দেবে তাহলে আমাকে চাবুক দেখাতে হবে না। দেখবে তো, এই চাবুক তো পিপাসার্ত, এই চাবুক তো ভোগ চায়। তুমি হলে সেই ভোগ। তোমার তো আমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি তো বিবাহিত নও। যে পুরুষ বিবাহিত হয় তার সব থেকে প্রিয় দুটো জিনিস আমার চাবুক ভক্ষণ করতে চায়। তোমার বন্ধু তোমায় ঠিক বলেছে, তোমার মা খুব সুন্দরী ছিল, ওর সৌন্দর্য দেখে আমার খুব হিংসে হতো। আমার কাছে অমাবস্যার দিন যখন ও এলো তখন আমি তোমার বাবাকে শর্ত দিয়েছিলাম, তোমার পুত্র সন্তান অর্জন হবে কিন্তু তোমার স্ত্রী মৃত হবে।
কারণ ওই স্ত্রী আমার সৌন্দর্যের কাছে টেক্কা দিতে পারছে না। আমি তার কাছে হেরে যাচ্ছি। আমি চাই না আমার থেকে সুন্দরী এই গ্রামে কেউ থাকুক। তুমি এগুলো কি বলছো মোহিনী? ঠিক বলছি। আমার বয়স কত তোমার আইডিয়া আছে? নেই। আমি শতাব্দী ধরে এই দালান বাড়িতেই বসবাস করি। এই চাবুক আমার সঙ্গমের মাধ্যম। বহু বছর আগে জমিদার রুদ্রপ্রতাপ নারায়ণ সিংহ যখন আমাকে এইখানে তুলে এনেছিল, বাইজি বেশে আমাকে প্রত্যেক দিন রাত্রেবেলা এই চাবুক দিয়ে সে মারত। মারার পরে আমার গোপন গহ্বরে এই চাবুক প্রবেশ করিয়ে সে আমাকে রক্তাক্ত করত। আমি খুব কাঁদতাম। এইভাবেই দেখতে দেখতে আমি যখন ওর সন্তানের জননী হতে লাগলাম, একটার পর একটা কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর আমার ওপরে ক্ষিপ্ত রুদ্রনারায়ণ আমাকে চাবুক দিয়ে মেরে ফেলল। আর আমার শরীরটাকে শক্তপোক্তভাবে কাপড় দিয়ে বেঁধে সঙ্গে চাবুকটা শুদ্ধ এই মাটির তলায় পুঁতে দিল। সেই থেকে এই বংশে একটাও পুত্র সন্তান জন্ম নেয়নি। আমি মরার আগে শর্ত দিয়েছিলাম, আমার প্রাণবায়ু বেরিয়ে গেলে এই বাড়ি অভিশপ্ত হবে। যে যে এই ঘরে আসবে তাদের প্রত্যেকের কন্যা লাভ হবে, পুত্র লাভ হবে না। তাহলে সবাই যে বলছে আমি তোমার মধ্যেই তো লুকিয়ে রয়েছে একটি রমণী। লিঙ্গ তো কোথাকার ছাড়। এখন তুমি আমার রূপ লাভ করবে আর আমি তোমার। না, আমি তা হতে চাই না। তুমি হতে চাও। তুমি যেচে এসেছ। আমাকে ভোগ নিবেদনের কিচ্ছু তোমার কাছে নেই। আমার চাবুক রক্ত চায়, ঠিক যেইভাবে আমার মৃত্যুর পরেও আমার মাংসের কণাগুলো শুষে শুষে খেয়ে শক্তপোক্ত হয়ে মাটির ওপরে উঠে ভেসে উঠেছিল। আর তখনই ওকে হাতে তুলে নিয়েছিল দেবিকা আর এই বাড়ির মালি। আমি ওদের দুজনের মধ্যে কামের বন্যা বয়ে দিয়েছিলাম একটা শরীর লাভের জন্য। পেয়েছিলাম মোহিনীর শরীর, আর সেই শরীরকে কাজে লাগিয়ে আমি এখনো গ্রামকে পুত্র সন্তান দান করছি, কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য। দাও, আমাকে দাও। কি তোমার লিঙ্গ? আমি তো কন্যা করব ওকে, আর নয়, আর পুত্র নয়। না না, এটা করো না। দেখো তোমার শরীর রক্ত বিক্ষত, ক্ষত বিক্ষত হে রাজীব, তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। তোমাকে এমনভাবে আমার চাবুক শুষে খাচ্ছে, তাকিয়ে দেখো। রাজীব তাকিয়ে দেখে ওর তলপেটের ঠিক নিচে ওর পুরুষ সত্তা এখন আর নেই। একটা চাবুক কিভাবে ওর শরীরের ভেতরে প্রবেশ করে ওর লিঙ্গকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করে দিল। জেগে উঠল ওর বক্ষবৃন্ত দুটো, মাথায় চলে এলো মুক্ত কেশরাশির ধারা। উলঙ্গ রাজীবের শরীরটা মোহিনীর চোখের সামনে আয়নার মতো প্রতিফলিত হলেই মোহিনী বলে, বাহ, অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী তুমি। আমি মুক্তি পেয়েছি, এবার তোমার শরীরে বাঁচব আমি। আর মোহিনী ঘুরে বেড়াবে গোটা গ্রামে। দিন 15 পর সোশ্যাল মিডিয়ায় আবার ভিডিও ভাইরাল হয়েছে। রাজীবের কোলে রাখা শেষ ভিডিওটা, কিভাবে পুরুষ থেকে নারী হওয়া যায় তার লাইভ প্রদর্শনী। সবটা আসেনি, শুধু সার্জিক্যাল মোমেন্টটুকু এসেছে। সেখানে ফুটে উঠেছে দুটো হাত কিভাবে একটা পুরুষকে স্ত্রীতে পরিণত করল, কিভাবে দুটো পুরুষ বুক নারীর অধিকার পেল। আমরা এখন এসেছি আমাদের খুব কাছের একজন মানুষ রানীর কাছে। রানী, এখন তুমি কেমন আছো? আমি ভালো আছি। সুপ্রিয় আমাকে বিয়ে করে খুব হ্যাপি রেখেছে। সুপ্রিয়, তুমি? আমি তো বরাবরই রানীকে পছন্দ করতাম, ওকে খুব ভালোবাসতাম, কোনো সময় মুখ ফুটে বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, কারণ ও একজন পুরুষ ছিল, তাই তো? হ্যাঁ, 101টা সার্জিক্যাল অপারেশন,
83 রকমের অপারেশন তো মাস্ট। কত রকম হরমোন প্রয়োগ করে করে তবে একটা পুরুষ থেকে একটা নারীতে রূপান্তরিত হওয়া যায়। একটা পুরুষ শরীরকে নারী শরীরে পরিবর্তন করতে কম ঝক্কি তো নিতে হয় না। তবে আমার ভালোবাসায় রানী সবটা করেছে। এখনও পূর্ণবয়স্কা একজন যুবতী, শুধু একটাই, কোনোদিন মা হতে পারবে না। তাতে কি হয়েছে সুপ্রিয়? সেটা তোমরা সন্তান অ্যাডাপ্ট করতেই পারো। শুনেছি তোমাদের গ্রামের ওদিকে নাকি একটা অনাথ আশ্রম হয়েছে। হ্যাঁ দিদি, আশ্রমটা পুরাতাত্ত্বিক দালান বাড়ির ওখানে। সেখানে সবাই কন্যা শিশু, পুরুষ শিশু খুব কম। দেবিকা কাকিমা আর ওখানকার মালি দেখাশোনা করে। সরকারের তত্ত্বাবধানে দালান বাড়িটা এখন একটা সুন্দর অনাথ আশ্রমে রূপান্তরিত হয়েছে। রানীর এতে উদ্যোগ কম নেই। আর ওখানে প্রতিষ্ঠিত হয়েছে মোহিনী দেবীর মূর্তি। মোহিনী দেবীটাকে? হ্যাঁ, ইনিই তো নারীর সঠিক প্রতিমূর্তি। জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করে এখন ওনার আত্মা শান্তি পেয়েছে। আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যাওয়া রাজীবের ভিডিওটা এখনো প্রত্যেকের মনে দাগ কেটে দিয়েছে। শুধু সুপ্রিয়র স্ত্রী যে রাজীব ওরফে রানী, এই কথাটাই এখনো পর্যন্ত চাউর হয়নি। সুদর্শন যখন বাড়ি ফেরে তখন ছেলেকে খুঁজে পায় না। দাইমা জানায় রাজীবের নিথর দেহটা পড়ে রয়েছে দালানের ডান পাশে সেই পুষ্করিণীর ঠিক ওপরে। জল খেয়ে বডি এতটাই ফুলেছিল। পুলিশ আসে, পোস্টমর্টম হয়। কি করে মারা যায় কিছুই বোঝা যায় না। যখন ওর বডিটায় আগুন দেওয়া হবে তখন ঘৃত মাখানোর ঠিক আগের মুহূর্তে সুদর্শন আবিষ্কার করে ওর ছেলের শরীরে লিঙ্গ নেই। কেন? এই কথা কাউকে জিজ্ঞাসা করতে পারেনি সুদর্শন, কারণ সে জানে পুরাতাত্ত্বিক দালান ওর প্রতিশোধ একদিন ঠিক নেবে। রাজীবের ভিডিওর দরুন এখন গ্রামটা অনেক উন্নত হয়েছে। গ্রামে শহরের হাওয়া লেগেছে। প্রতিদিন কেউ না কেউ আসছে, ভিডিও বানাচ্ছে, আর আশ্রম থেকে একটি একটি করে কন্যা শিশুকে অ্যাডাপ্ট করছে। প্রত্যেকটি কন্যা শিশুই অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী, কারণ প্রত্যেকের মধ্যেই যে রয়েছে মোহিনী। মরার আগেও মোহিনী বলে গিয়েছিল। মোহিনীর আত্মা এখন এই বাড়ির দালানে চারিদিকে মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। রাজীবের মধ্যে বেঁচে থাকবে সে। হ্যাঁ, রাজীবের সত্তাই ওদেরকে বাঁচিয়ে রাখবে আজীবন। ছি 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 ছি। হাই পোলা, ওঠ উঠ। ইস, শুয়ে থেকে প্যান্ট ভিজায় ফেলছিস। এ তো হিসু নয়। কেন কুকর্ম করছিস? ক কি রে রাজীব? ওঠ, ও রাজীব। হ্যাঁ, কি হইল? খারাপ স্বপ্ন দেখছো? রাজীব হাত দেয় প্যান্টের ওপরে, তারপরে বুকের ওপরে, বলে আমি আমি কি হয়েছে? ক মাই, বলছি আমি কি জেগে আছি? জায়গা আছিস তো, রান্না কইরা থুয়া গেলাম, খাই স্কুল যা। কি হয়েছে দেখি? গায়ে তো জ্বর নাই। রাজীব বলে, বলছি আমি কি, তুই তো গত রাতেই আইলি, ঝড় বৃষ্টিতে ভিজা ভিজা কইলি মোবাইলে কি ভিডিও বানাইবি, বানাইছিস? রাজীবের মনে পড়ে, তাই তো, মোবাইলটা গেল কোথায়? বলছি আমাকে একটু জল দাও না। ওই তো জল, খা। বিছানার পাশেই জল। ঢকঢক করে রাজীব জলটা খেয়ে নেয়, মোবাইলটা হাতে নেয়, দেখে, খোঁজে কোথায় সেই ভিডিও। না, কোথাও কোনো ভিডিও নেই। তাহলে কি গত রাতে ভিডিও বানাতে বানাতে? মাসি, আমার সাইকেল? তোর সাইকেল নিয়ে তোর বাপ গেছে, আজকে পায়ে হাইটটা যা, বুঝলি? আর শোন, একটা সুখবর আছে। কি? ওই পুরাতাত্ত্বিক দালান ওটা ভাইঙ্গা নাকি অনাথ আশ্রম হইব। শহরের থেকে অনেক ছোট ছোট বাচ্চা মাইয়া আইছে, যেগুলোরে বাবা মা গ্রহণ করে নাই, ফেলা দিয়া গেছে। কি ধরনের মা বাপ ক? একটা মাইয়া মানুষের সন্তানরা জন্ম দেয় আর মাইয়াগুলোরা হইলেই ফেলা দেয়। আমাদের সরকারের তত্ত্বাবধানে
ওই দালান বাড়িতে নাকি একখানা আশ্রম হইব, আর দেখাশোনা করব আমাদের দেবিকা আর মালি, বুঝছস? তুই যাইতে পারিস, ভিডিও বানাইতে পারিস, ভালো হইবে। তোর ভিডিওর জন্যই তো সব হইছে। মানে তুই ভিডিও ছাড়ছিলি না, ওইখানে চাবুকের শব্দ পাস, সেই ভিডিওর লগেই তো এত কিছু হইল। ভালো হইছে। শোন, তোর লগে একখানা মাইয়া দেখা করতে আইছিল, তুই ঘুমাইছিলি। কে? নাম জিজ্ঞাসতে কয় নাই, আমারে কইছে তুই আইলে পুষ্করিণীর পাড়ে গিয়া দাঁড়াবি, তোর সঙ্গে নাকি কথা কইবে। রাজীব তাকিয়ে থাকে ওর দাইমার দিকে। ওরে পোলা ওঠ, বেলা হয়ে যাইতেছে তো। রাজীব হন্তদন্ত হয়ে ওঠে, স্নান করে, খায়, স্কুলের ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়ে। স্কুল হচ্ছে ঠিকই, কিন্তু ওর মনটা পড়ে রয়েছে পুষ্করিণীর পাড়ে। কি জানি কে ওর সঙ্গে দেখা করতে চায়। সাইকেলটা রাখার সঙ্গে সঙ্গেই দেখতে পায় আকাশি রঙের শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে। পেছন দিক থেকে দাঁড়িয়ে মেয়েটির দুপাশে দুটো বেনুনি করা, সেও স্কুল ড্রেস পরা, সাদা রঙের ব্লাউজ, আকাশি রঙের শাড়ি, পাইকেটস জুতো, পিঠে একটা ব্যাগ। বাবা, আমাকে ডেকেছিলেন? যে মেয়েটি সামনে ঘুরে তাকালো, সেই মেয়েটি আর কেউ নয়, মোহিনী। মোহিনী? না না, যামিনী। আপনার ভিডিওটা দেখলাম, ভালো লেগেছে। আমার বাবা এমএলএ, উনিই চাইছেন এখানে একটা অনাথ আশ্রম হোক। সত্যি আপনার ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো। ইস, এমনও কখনো হয় নাকি? চাবুক মেরে মেরে একটা মেয়েকে শেষ পর্যন্ত এখানকার মাটির তলায় পুঁতে দিল। কন্যা সন্তান জন্ম দিয়েছিল বলে, তাও একটি নয়, 15টা। আপনি কি জানেন? সত্যি ঘটনা তো আমি নেট সার্চ করে বের করলাম। তবে থ্যাঙ্কস টু ইউ, আপনাদের সাহসিকতার জন্য। সবাই এই বাড়িটাকে সঙ্গম বাড়ি বলে ভয় পেত। আপনি ভয়টা সবার থেকে কাটিয়ে দিয়েছেন। আপনাকে পুরস্কারও দেওয়া হবে। আর আমার সঙ্গে কিন্তু দেখা করতে ভুলবেন না। আপনার মোবাইলে ইমেল যাবে, দেখবেন। শহরে আসবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকব। কেমন? রাজীব হাঁ করে তাকিয়ে থাকে যামিনীর দিকে। বলছি, ও হ্যাঁ, বললেন না একটু আগে, মোহিনী আমার দিদি ছিল, অনেক বড় আমার থেকে। আমি আমার বাবা মার শেষ বয়সের সন্তান বলতে পারেন। আমার দিদি আমার থেকে 19 বছরের বড়। একটা মারাত্মক রকম বিপদে দিদি মারা যায়, অ্যাক্সিডেন্টলি। দিদিকে খুঁজে পাওয়া যায়নি। আমাকে দেখতে অনেকটা আমার দিদির মতোই, তাই না? হ্যাঁ। হাসিটাও হুবহু একই রকম। হঠাৎ করে পেছন থেকে কি একটা সরে গেল যামিনীর। মানে কিছু না, কালো ছায়া টায়া হবে। চলুন না, হাঁটতে হাঁটতে কথা বলি। বাপি এক্ষুনি গাড়ি নিয়ে চলে আসবে, আমি তারপরে বাড়ি চলে যাব। আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো। আমরা ভালো বন্ধু হতে পারি নিশ্চয়ই। রাজীব হাতটা বাড়িয়ে দেয় যামিনীর দিকে, আর ওর চোখ দুটো তখন আটকে যায় যামিনীর কোমরে বাঁধা ওই সোনার কোমর বন্ধনীতে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।